পশ্চিমবঙ্গ গত ১৫টা বছর অনেক কিছু ঘটেছে, তাই না? এমন সব ঘটনা যা রাজ্যের শাসন ব্যবস্থা আর ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। আজ আমরা একটা রিপোর্টের উপর ভিত্তি করে ঠিক এই সময়টাকে কাটাছেঁড়া করে দেখব। আচ্ছা, প্রথমেই একটা খুব মারাত্মক কথা দিয়ে শুরু করা যাক। এটা জাতীয় মানবাধিকার কমিশনের একটা রিপোর্ট থেকে নেওয়া ২০২১-এর ভোট পরবর্তী হিংসা নিয়ে। তারা বলছে আইনের শাসনের বদলে রাজ্যে নাকি চলছে শাসকের আইন। ভাবুন একবার, এই একটা কথাই কিন্তু আমাদের আজকের আলোচনার সুরটা বেঁধে দেয়। তো এই পুরো বিষয়টাকে আমরা ৫টা ভাগে ভাগ করে দেখব। রিপোর্টে এগুলোকে ফল্ট লাইন বলা হয়েছে, মানে এমন কিছু ফাটল যা গভীরে ছড়িয়ে আছে। আমরা দেখব যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ভোট আর হিংসা, ধর্ম আর দাঙ্গা, আর সবশেষে দুর্নীতির মতো বিষয়গুলো কিভাবে একে অপরের সাথে জড়িয়ে একটা জটিল ছবি তৈরি করেছে। চলুন প্রথম ফাটলটা দেখি। যুক্তরাষ্ট্রীয় কাঠামো, মানে কেন্দ্র আর রাজ্যের সম্পর্ক। আর এখানেই বারবার সংঘাত বেঁধেছে। রাজ্য সরকার আর কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে এই যে লাগাতার সংঘাত, সেটা কিভাবে শাসন ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছে সেটাই এখন দেখব। এই স্লাইডটা দেখুন, ২০১৯ সালের ঘটনা, যা এক কথায় নজিরবিহীন। একদিকে রাজ্যের পুলিশ, আরেকদিকে দেশের প্রধান তদন্তকারী সংস্থা সিবিআই, একেবারে মুখোমুখি সংঘাত। ভাবা যায়, সিবিআই অফিসারদের আটক করা হচ্ছে আর মুখ্যমন্ত্রী নিজে ধর্নায় বসছেন। এই একটা ঘটনাই দেখিয়ে দেয় যে কেন্দ্র রাজ্য সম্পর্কটা ঠিক কোন পর্যায়ে পৌঁছেছিল। আর ব্যাপারটা শুধু সিবিআইয়ের সঙ্গেই সংঘাতের মধ্যে থেমে থাকেনি, একটা প্যাটার্ন দেখা যায়। রাজ্যপালের সঙ্গে লাগাতার সংঘাত, নির্বাচন কমিশনের তিরস্কার, এমনকি রাষ্ট্রপতির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগ। মুখ্যমন্ত্রীর একটা কার্টুন শেয়ার করার জন্য একজন অধ্যাপককে পর্যন্ত গ্রেফতার হতে হয়েছিল। এই সব কিছু মিলিয়ে কিন্তু রাজ্যের রাজনৈতিক রীতিনীতি নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়। এই প্রাতিষ্ঠানিক সংঘাতের পর এবার আমরা দ্বিতীয় ফল্ট লাইনটা দিয়ে এগোবো, আর সেটা হলো ভোট আর হিংসা। মানে নির্বাচনী সংঘাত কিভাবে যেন একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে গেছে পশ্চিমবঙ্গে। এই সংখ্যাটা দেখুন, ২০,১৫৯। এটা কিসের সংখ্যা জানেন? ২০১৮-র পঞ্চায়েত ভোটে এতগুলো আসনে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হয়নি। মানে ১/৩ বেশি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নেওয়া হয়েছিল। বিরোধীদের অভিযোগটা ছিল মারাত্মক, তাদের নাকি মনোনয়নই জমা দিতে দেওয়া হয়নি। তাহলে ভাবুন, নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে না? আর ২০২৩-এ পরিস্থিতি আরও ভয়াবহ। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে প্রাণ হারালেন ৫০ জন, আর এদের মধ্যে কিন্তু সব দলেরই কর্মী সমর্থক ছিলেন। এই সংখ্যাটা শুধু একটা পরিসংখ্যান নয়, এটা পশ্চিমবঙ্গের নির্বাচনী সংস্কৃতির একটা মর্মান্তিক বাস্তব। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে দেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্টকে পর্যন্ত বলতে হয়েছে নির্বাচন করানোটা হিংসার লাইসেন্স হতে পারে না। বারবার আদালতকে হস্তক্ষেপ করতে হয়েছে, ভোট করানোর জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিতে হয়েছে। এটা কিন্তু বিচার বিভাগের চরম উদ্বেগেরই একটা প্রতিফলন। তৃতীয় যে ফাটলটার কথা রিপোর্টে বলা হয়েছে, সেটা হয়তো আরও সংবেদনশীল। ধর্ম, দাঙ্গা আর একে অপরকে দোষারোপের রাজনীতি, মানে ধর্মীয় মেরুকরণ আর সাম্প্রদায়িক সংঘাত, যা রাজ্যের সামাজিক সম্প্রীতির জন্য একটা বড়সড় বিপদ। এই প্রসঙ্গে একটা অভিযোগ বারবার উঠে এসেছে, সিলেক্টিভ অ্যাপিজমেন্ট বা বেছে বেছে তোষণের অভিযোগ। যেমন ধরুন, ২০১৭ সালে দুর্গাপূজার বিসর্জনের ওপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। কলকাতা হাইকোর্ট কিন্তু সেই আদেশকে স্বেচ্ছাচারী বলে খারিজ করে দেয়। এই ঘটনাটা তোষণের অভিযোগকে আরও জোরালো করেছিল। আর এটা শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, একটা প্যাটার্ন দেখুন। ২০১৬-তে কালিয়াচক, ধুলাগড়, ২০১৭-তে বসিরহাট, ২০১৮-তে আসানসোল, রানীগঞ্জ, যেখানে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে মারাত্মক সংঘর্ষ হয়। আবার ২০২৩-এ হাওড়া আর হুগলিতেও একই ঘটনার পুনরাবৃত্তি। এই জায়গাগুলো যেন রাজ্যের সাম্প্রদায়িক হিংসার হটস্পট হয়ে উঠেছে, যা আইন শৃঙ্খলার সামনে একটা বিরাট চ্যালেঞ্জ। আচ্ছা, এতক্ষণ আমরা যে প্রাতিষ্ঠানিক সংঘাত, নির্বাচনী হিংসা বা সাম্প্রদায়িক উত্তেজনার কথা বললাম, এগুলোর পেছনে কি অন্য কোনো চালিকা শক্তি আছে? এখান থেকেই আমরা আসছি আমাদের শেষ কিন্তু হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ফল্ট লাইনে, দুর্নীতি। এমন সব কেলেঙ্কারির অভিযোগ উঠেছে যার শিকড় নাকি রাজনৈতিক ক্ষমতার অনেক গভীরে।
এই টেবিলটা দেখুন, চারটে বড় কেলেঙ্কারি, যা নিয়ে এখন তদন্ত চলছে। একদিকে শিক্ষক নিয়োগে দুর্নীতি, যেখানে টাকার বিনিময়ে চাকরির অভিযোগ, অন্যদিকে গরু পাচার, কয়লা পাচার, এমনকি গরিব মানুষের জন্য বরাদ্দ রেশন নিয়েও দুর্নীতির অভিযোগ। আর এই প্রত্যেকটা মামলায় কিন্তু প্রাক্তন মন্ত্রী থেকে শুরু করে প্রভাবশালী নেতা আমলানা জড়িত বলে অভিযোগ। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই যে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, এই টাকাটা শেষ পর্যন্ত যায় কোথায়? রিপোর্ট কিন্তু এই প্রশ্নেরই একটা ভয়ানক উত্তর দেওয়ার চেষ্টা করেছে। রিপোর্টের বিশ্লেষণ অনুযায়ী একটা ভয়ঙ্কর চক্র কাজ করছে। অভিযোগটা হলো, এই দুর্নীতির টাকাই নাকি স্থানীয় স্তরে এমন একটা জবরদস্তিমূলক কাঠামো বা কোয়ার্সিভ স্ট্রাকচার তৈরি করতে ব্যবহার করা হয়, যা নির্বাচনের সময় ভীতি প্রদর্শন, হিংসা ছড়ানো আর বিরোধীদের দমিয়ে রাখার কাজ করে। মানে দুর্নীতির টাকা দিয়েই রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখার ব্যবস্থা করা হচ্ছে। তাহলে পুরো ছবিটা কি দাঁড়ালো? পশ্চিমবঙ্গের এই ১৫ বছরের পর্যালোচনা থেকে একটা জিনিস স্পষ্ট, এখানে সমস্যাগুলো কিন্তু বিচ্ছিন্ন নয়, সব একে অপরের সাথে জড়িয়ে আছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ভোটের পবিত্রতা, সামাজিক সম্প্রীতি, অর্থনৈতিক স্বচ্ছতা, শাসনের এই প্রত্যেকটা স্তম্ভই যখন একসাথে নড়বড়ে হয়ে যায়, তখন একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, গণতান্ত্রিক শাসনের ভবিষ্যৎ আখির কী?